হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN5 পেপার অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই পেপারের ওপর দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা এমডিসি মাইনর কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু অনার্সদের থেকে আলাদা। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। এটা মনে রাখবে, তোমাদের অনার্সদের মতো নয় যে 10 নম্বরের 20 নম্বরের প্রশ্ন আসবে। তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। প্রথম প্রশ্ন আজকে ক্লাসে দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট এবং আশা রাখছি এই দুটোর মধ্যে তোমরা পরীক্ষা একটা অতি অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্ন, সনাতন জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব এবং বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? এই নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য। দেখো, প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমরা শুরু করছো। সনাতনী প্রশাসন মূলত দক্ষতা, মিতব্যয়িতা এবং মূল্যবোধ নিরপেক্ষতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, কিন্তু বিংশ শতাব্দীর 60-এর দশকে সমাজ ও রাজনীতি দ্রুত পরিবর্তনের সাথে সাথে এই সনাতনী ধারণার সীমাবদ্ধতাগুলি প্রকট হতে থাকে। ফলস্বরূপ জনপ্রশাসনের তাত্ত্বিক ও ব্যবহারিক ক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গির জন্ম হয়, যা নয়া জনপ্রশাসন নামে পরিচিত। এটি সনাতনী প্রশাসনের কাঠামোগত যান্ত্রিকতার বিরুদ্ধে এক বলিষ্ঠ চ্যালেঞ্জ হিসাবে আত্মপ্রকাশ করে এবং প্রশাসনকে সমাজের বাস্তব প্রয়োজনের সাথে যুক্ত করার দাবি তোলে। এবারে নয়া জনপ্রশাসনের উদ্ভব, সেখানে কি বলা হচ্ছে দেখো, বিংশ শতাব্দীর 60-এর দশকের শেষ ভাগে মার্কিন যুক্তরাষ্ট্রে এক অস্থির রাজনৈতিক ও সামাজিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধ, তারপরে হচ্ছে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন, বেকারত্ব, দারিদ্র্য এবং নগর সংকট সনাতনী জনপ্রশাসনের কার্যকারিতা নিয়ে গভীর প্রশ্ন তোলে। তৎকালীন প্রশাসনিক ব্যবস্থা এই জটিল আর্থসামাজিক সমস্যাগুলো সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়, কারণ তা মূলত নিয়মকানুন, স্তরবিন্যাস এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপরে মাত্রাতিরিক্ত জোর দিয়েছিল। এই সংকটময় প্রেক্ষাপটে তরুণ সমাজবিজ্ঞানী ও জনপ্রশাসকরা অনুধাবন করেন যে প্রশাসনকে সমাজের বাস্তব সমস্যার সাথে নিবিড়ভাবে যুক্ত করতে হবে। 1968 সালে ডোয়াইট ওয়াল্ডোর পৃষ্ঠপোষকতায় সিরাকিউস বিশ্ববিদ্যালয়ের মিনব্রুক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল। মিনব্রুক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলন থেকেই মূলত নয়া জনপ্রশাসনের আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে। পরবর্তীতে 1971 সালে ফ্রাঙ্ক মিরিনির সম্পাদনায় টুয়ার্ডস এ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দ্য মিনব্রুক পার্সপেক্টিভ গ্রন্থটি এবং জর্জ ফ্রেডরিকসনের লেখাগুলি নয়া জনপ্রশাসনের তাত্ত্বিক ভিত্তিকে সুদৃঢ় করে। দেখো, যা কোয়েশ্চেন অ্যান্সারের যে কোয়ালিটি রাখা হয়েছে তোমাদের জন্য, এখানে তোমরা 15-র মধ্যে 15 যদি অ্যান্সার 15 প্রশ্ন আসছে, লিখলে তোমরা 15ই পাবে, বা তোমরা 14, খুব কম হলে 14 বা 13 পেতে পারো যদি এই রকম নোটস তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো। যথেষ্ট তথ্য সমৃদ্ধ উত্তর, এবং তোমাদের এইটুকু পোর্শনও আসতে পারে, নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য, এই পোর্শনটুকুও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এইভাবেই তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো সেট করা হয়েছে। আরেকটা বিষয় বলবো, তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী ক্লাস করছে। তোমরা যদি কেউ আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে, বা আমাদের থেকে যদি স্টাডি মেটেরিয়াল কিনে পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য, এই পোর্শনটা বোঝো। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে প্রাসঙ্গিকতা। সনাতনী প্রশাসন বাস্তব সামাজিক সমস্যা থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিল। নয়া জনপ্রশাসন দাবি করে যে প্রশাসনিক তত্ত্ব, পঠন পাঠন ও গবেষণাকে অবশ্যই সমসাময়িক আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবেশের সাথে প্রাসঙ্গিক হতে হবে। সমাজের প্রকৃত সমস্যাগুলো এড়িয়ে প্রশাসন চলতে পারে না। তারপরে কি? মূল্যবোধ। সনাতনী প্রশাসনে মূল্যবোধ নিরপেক্ষ ধারণাকে
নয়া জনপ্রশাসনের সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। এর মতে প্রশাসন কখনোই মূল্যবোধহীন বা নিরপেক্ষ হতে পারে না। সমাজের দুর্বল, বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষের কল্যাণের জন্য প্রশাসনকে সুস্পষ্ট নীতিগত অবস্থান গ্রহণ করতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, সামাজিক সাম্য। এটি নয়া জনপ্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ফ্রেডরিকসনের মতে প্রশাসনের মূল উদ্দেশ্য কেবল দক্ষতা বা মিতব্যয়িতা বৃদ্ধি নয়, বরং সামাজিক ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা করা। সরকারি পরিষেবা ও সম্পদ যাতে সমাজের সুবিধা বঞ্চিত শ্রেণীর কাছে সমানভাবে পৌঁছায় তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান কাজ। এবার হচ্ছে পরিবর্তন। সনাতনী প্রশাসন স্থিতাবস্থা বজায় রাখতে আগ্রহী, কিন্তু নয়া জনপ্রশাসন সামাজিক পরিবর্তনের শক্তিশালী প্রবক্তা। শোষণমূলক ও বৈষম্যমূলক সামাজিক কাঠামোকে পরিবর্তন করে একটি সাম্যভিত্তিক সমাজ গঠনে প্রশাসনকে অনুঘটকের ভূমিকা পালন করতে হবে। তারপর হচ্ছে গ্রাহক কেন্দ্রিকতা। নয়া জনপ্রশাসন কঠোর আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে গ্রাহক বা নাগরিকদের ওপর অধিক গুরুত্ব আরোপ করে। নাগরিকদের অভাব অভিযোগ শুনে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা, তাদের প্রয়োজন অনুযায়ী নমনীয় ও দ্রুত প্রশাসনিক পরিষেবা প্রদান করার উপর এখানে জোর দেওয়া হয়। উপসংহার, পরিশেষে বলা যায় নয়া জনপ্রশাসন সনাতনী জনপ্রশাসনের যান্ত্রিক ও অমানবিক কাঠামোর মূলে তীব্র কুঠারাঘাত করে। এটি জনপ্রশাসনকে একটি নিছক নিয়ম সর্বস্ব পরিচালন ব্যবস্থা থেকে একটি মানবিক, গণতান্ত্রিক এবং সমাজ সচেতন বিষয়ে রূপান্তরিত করেছে। বর্তমানে কল্যাণকামী ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোর সামাজিক সাম্য, ন্যায় বিচার ও নাগরিক ক্ষমতায়নের প্রতিষ্ঠায় নয়া জনপ্রশাসনের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তাই অপরিসীম। এবারে দ্বিতীয় প্রশ্ন কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। শাসন বা গভর্নেন্স বলতে কি বোঝো, এবং সেখানে শাসন গভর্নেন্স এবং সরকারের মধ্যে সংযোগ পার্থক্য ব্যাখ্যা করো। এবং এর সঙ্গেই আছে কি, এর সঙ্গেই আছে 1990 পরে গভর্নেন্সের শাসনের বিবর্তন আলোচনা। প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু। বর্তমান রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসনের আলোচনায় সনাতনী সরকার অপেক্ষায় শাসন বা গভর্নেন্স শব্দটি অনেক বেশি প্রাসঙ্গিক ও জনপ্রিয় হয়ে উঠেছে। এটি কেবল রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর আর্থসামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থাপনাকে নির্দেশ করে। তারপর হচ্ছে শাসন বা গভর্নেন্সের সংজ্ঞা, কাকে বলে, কনসেপ্টটা কি। গভর্নেন্স বা শাসন হলো মূলত সিদ্ধান্ত গ্রহণ এবং সেই গৃহীত সিদ্ধান্তগুলি বাস্তবায়নের একটি সামগ্রিক ও ধারাবাহিক প্রক্রিয়া। সহজ কথায় কোনো দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিষয়গুলি পরিচালনার জন্য ক্ষমতার প্রয়োগের পদ্ধতি হলো গভর্নেন্স। সরকার যেখানে একটি নির্দিষ্ট আইন, প্রাতিষ্ঠানিক কাঠামো, গভর্নেন্স সেখানে রাষ্ট্র, বাজার এবং সুশীল সমাজের মতো একাধিক প্রভাবকে এক যৌথ ও গতিশীল কর্মপদ্ধতি। দেখো, সমাজের একাধিক প্রভাবকের এক যৌথ ও গতিশীল কর্মপদ্ধতি। বিশ্বব্যাংকের সংজ্ঞা অনুযায়ী একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য তার অর্থনৈতিক ও সামাজিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা হলো গভর্নেন্স। এবারে শাসন ও সরকারের মধ্যে সাদৃশ্য কি আছে? প্রথম পয়েন্ট, যে সরকার এবং গভর্নেন্স উভয়েরই মূল লক্ষ্য হলো রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের সার্বিক কল্যাণ সাধন করা। দ্বিতীয়ত, উভয় ক্ষেত্রেই দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য নীতি নির্ধারণ এবং তার কার্যকর বা বাস্তবায়ন প্রক্রিয়া অপরিহার্য। তৃতীয়ত, দেশ ও সমাজের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ পরিচালনার জন্য উভয় সুনির্দিষ্ট নিয়মকানুন, নীতি বা বিধি ব্যবস্থা প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে চতুর্থ, সরকার এবং গভর্নেন্স উভয়ই সমাজের বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে নির্দিষ্ট কার্যাবলী গ্রহণ করে থাকে। এবারে বৈসাদৃশ্য পার্থক্য কি? প্রথমত,
সরকার হলো একটি আনুষ্ঠানিক এবং আইনি প্রতিষ্ঠান, অন্যদিকে গভর্নেন্স হলো একটি ব্যাপক ও বহুমাত্রিক প্রক্রিয়া। দ্বিতীয়ত, সরকার মূলত রাষ্ট্রকেন্দ্রিক, যেখানে আমলাতন্ত্র ও রাজনৈতিক নেতারাই প্রধান, কিন্তু গভর্নেন্স ব্যবস্থায় রাষ্ট্র ছাড়া বেসরকারি খাত মানে অসরকারি সংস্থা মানে এনজিও আর কি, আর সুশীল সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত, সরকারের ক্ষমতা প্রয়োগের ধরন সাধারণত ঊর্ধ্বমুখী ও আদেশমূলক। বিপরীতে গভর্নেন্স অনুভূমিক, যেখানে বল প্রয়োগ, বদলের সমন্বয়, নেটওয়ার্ক ও পারস্পরিক ঐক্য মতের ওপরে জোর দেওয়া হয়। চতুর্থ, সরকার মূলত নিয়ন্ত্রণ ও কঠোর নিয়মকানুন প্রয়োগের ওপর নির্ভরশীল, অন্যদিকে গভর্নেন্স কাজের ফলাফল, দক্ষতা, নাগরিক অংশগ্রহণ এবং স্বচ্ছতার ওপরে বেশি গুরুত্ব আরোপ করে। পঞ্চমত, সরকারের প্রাতিষ্ঠানিক কাঠামো সাধারণত অনমনীয় হয়, অন্যদিকে গভর্নেন্স ব্যবস্থা অনেক বেশি নমনীয়, গতিশীল এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। এবারে পরের পোর্শন 1990। পরের পোর্শন কি আছে দেখো, পরের পোর্শন হচ্ছে 1990 সালের পর গভর্নেন্সের বিবর্তন। এটা দেখে নাও। দেখো, 1990-এর দশকের পর থেকে গভর্নেন্সের ধারণার এক যুগান্তকারী বিবর্তন আসে। বিশ্বব্যাংক 1989 সালে দেখো কি করেছিল, সাব সাহারার আফ্রিকার অনুন্নয়নের কারণ বিশ্লেষণ করতে গিয়ে সর্বপ্রথম গভর্নেন্স শব্দটির আনুষ্ঠানিকভাবে ব্যবহার করে এবং 1992 সালের রিপোর্টে সুশাসন বা গুড গভর্নেন্সের ধারণাটি প্রতিষ্ঠিত হয়। বিশ্বায়নের প্রভাবে এবং উন্নয়নশীল দেশগুলোতে সনাতনী আমলাতান্ত্রিক রাষ্ট্রের ব্যর্থতার ফলে রাষ্ট্রবিজ্ঞানীরা অনুভব করেন যে রাষ্ট্রের পক্ষে একাকী সব কাজ করা সম্ভব নয়, ফলে কাঠামোগত পুনর্বিন্যাসের কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রকে নিয়ন্ত্রক এর বদলে সহায়ক বা অনুঘটকের ভূমিকায় অবতীর্ণ হতে বলা হয়। আর এই সময়ই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা, দায়বদ্ধতা, আইনের শাসন, মানবাধিকার রক্ষা এবং গভর্নেন্সের মতো বিষয়গুলি গভর্নেন্সের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর তোমাদের শেষ করতে হবে।